25শে বৈশাখ 1268 এক নতুন যুগের সূচনা। তুমি ভালো আছো তো শারদা? হ্যাঁ, আমি ভালো আছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ক্যালেন্ডারের একটা অদ্ভুত হিসাব দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর জন্মদিন, অথচ প্রতি বছর একই তারিখে পালিত হয় না। কখনো 7 মে, কখনো 8, আবার কখনো 9 মে। আজকের এই উৎস বিশ্লেষণে আমরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি বিশেষ দিক আর তার জন্মবার্ষিকী উদযাপনের পেছনের গভীর দর্শন নিয়ে একদম গভীরে যাব। তো চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই চলমান জন্মদিনের ব্যাপারটা কিন্তু আসলেই দারুণ কৌতূহল উদ্দীপক। প্রতি বছর মে মাস এলেই একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে, ঠিক কোন দিনটিতে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন করা উচিত? এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে দুটো আলাদা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের হিসাবে। গ্রেগরীয় বা ইংরেজি ক্যালেন্ডার বলছে 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তাই ভারতের অনেক রাজ্যেই সরকারিভাবে 7 মে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। কিন্তু বাংলা পঞ্জিকা ধরলে দিনটা ছিল 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আর আমরা জানি বাংলা আর ইংরেজি মাসের দিনের হিসাবে সামান্য একটা এদিক সেদিক থাকে। ঠিক এই কারণেই বাংলা 25শে বৈশাখ ইংরেজি ক্যালেন্ডারের 7, 8 বা 9 মের মধ্যে ঘুরপাক খায়। দুই ক্যালেন্ডারের এই পার্থক্যের জন্যই কিন্তু উদযাপনে এমন চমৎকার একটা বৈচিত্র্য তৈরি হয়েছে। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হল: 1. দুটি তারিখের রহস্য, 2. গুরুদেবের বিশ্বব্যাপী প্রভাব, 3. 4 দেয়ালের বাইরে, 4. প্রকৃতিবাদের দর্শন এবং 5. চেতনার উদযাপন। চলুন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে গভীরে যাওয়া যাক। পর্ব 1, দুটি তারিখের রহস্য। চলুন দেখে নিই উদযাপনের এই বিবর্তনের ইতিহাসটা আসলে কেমন ছিল। সময়ের সাথে সাথে শান্তিনিকেতনে উৎসবের তারিখ পরিবর্তনের এই ইতিহাসটা সত্যিই দারুণ। 1910 সালে মানে কবির 49তম জন্মদিনে শান্তিনিকেতনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়। পরের বছর 50তম জন্মদিনে আম্রকুঞ্জে মহা সমারোহে মঞ্চস্থ হয় রাজা নাটক। কিন্তু এরপরই আসে একটা টুইস্ট। মে মাসের প্রচণ্ড গরমে আশ্রমের শিক্ষার্থীদের খুব কষ্ট হতো। তাই 1936 সাল থেকে কবিগুরুর জন্মদিন পয়লা বৈশাখে উদযাপনের রীতি শুরু হয়। এরপর 1950-এর দশকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি একটা নিয়ম করে দেয় যে 15 মের আগে গ্রীষ্মের ছুটি দেওয়া যাবে না। যেহেতু 25শে বৈশাখ মে মাসে প্রথম সপ্তাহে পড়ে, তাই তখন থেকে আবার প্রাতিষ্ঠানিকভাবে 25শে বৈশাখে উৎসব পালন শুরু হয়, যা আজও একইভাবে চলছে। পর্ব 2, গুরুদেবের বিশ্বব্যাপী প্রভাব। কবির মনস্তত্ত্ব বোঝার আগে চলুন তার বিশালত্বের একটা ধারণা নেওয়া যাক। 1913 সাল শুধু একটা সাল নয়, এটা একটা ইতিহাস। এই বছরটি বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে এমন এক মজাদার আসনে বসিয়েছিল যা আগে কখনো হয়নি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই বছরে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান, আর এভাবেই এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে ইতিহাসে নিজের নাম একেবারে স্বর্ণাক্ষরে লিখে ফেলেন তিনি। তবে তার প্রভাব শুধু সাহিত্যের মধ্যেই কিন্তু আটকে ছিল না। সমসাময়িক শ্রেষ্ঠ চিন্তাবিদদের সাথে তার পারস্পরিক শ্রদ্ধাবোধের গল্পগুলো শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন, রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। আর জানেন এর বিনিময়ে মহাত্মা গান্ধী তাকে কি বলে ডাকতেন? পরম স্নেহে ও শ্রদ্ধায় তিনি তাকে ডাকতেন গুরুদেব। এবার আসা যাক পর্ব 3-এ 4 দেয়ালের বাইরে। এটাই আমাদের আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্র, তার শিক্ষা দর্শন। ছোটবেলায় স্কুলের ওই 4 দেয়ালে আবদ্ধ করা নিয়ম শৃঙ্খলায় বন্দী আর গাদা গাদা মুখস্থ নির্ভর শিক্ষা রবীন্দ্রনাথের মনে গভীর নেতিবাচক একটা প্রভাব ফেলেছিল। তিনি খুব গভীরভাবে অনুভব করেছিলেন যে এই যান্ত্রিক শিক্ষা শিশুদের মনকে ভীষণ ভারাক্রান্ত করে তোলে, তাদের স্বাভাবিক আনন্দটা একেবারে কেড়ে নেয়। তার সোজাসাপটা কথা ছিল, এমন খাঁচায় বন্দি শিক্ষা দিয়ে কখনোই একটা মানুষের সার্বিক বিকাশ ঘটানো সম্ভব না।
সেকালের দুটো একদম আলাদা শিক্ষা ব্যবস্থার তুলনা করলে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে ছিল প্রচলিত শহরের যান্ত্রিক বিদ্যালয়, যেখানে শুধুই কঠোর নিয়ম আর মুখস্থ বিদ্যার ছড়াছড়ি, আর অন্যদিকে রবীন্দ্রনাথ গড়ে তুললেন তার নিজস্ব আশ্রম ব্যবস্থা, একেবারে উন্মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোল ঘেঁষে। এখানে শিক্ষার মূল লক্ষ্য শুধু পুঁথিগত বিদ্যা জ্ঞালানো ছিল না, বরং শিক্ষার্থীর স্বাধীনতা এবং তার সত্তার পুরোপুরি বিকাশ ঘটানোই ছিল আসল উদ্দেশ্য। চলে আসছি পর্ব 4-এ, প্রকৃতিবাদের দর্শন। এই দর্শনটা কিন্তু ওই মুখস্থ বিদ্যার সবচেয়ে বড় সমাধান হিসেবে কাজ করেছিল। দর্শনশাস্ত্রে একে বলা হয় প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে এই প্রকৃতিবাদ পেয়েছিল এক অভাবনীয় মাত্রা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মানুষ তো প্রকৃতিরই অংশ, তাই না? সুতরাং চার দেওয়ালের বদ্ধ ঘুমট পরিবেশের বদলে উন্মুক্ত প্রকৃতির মাঝে গাছপালা আর খোলা হাওয়ার সংস্পর্শে আসলেই একজন শিক্ষার্থীর প্রকৃত আত্ম আবিষ্কার সম্ভব হয়। শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমে শুধু বইয়ে মুখ গুজে থাকার উপর জোর দেওয়া হতো না, সেখানে শিক্ষার্থীদের বাগান করা, কৃষিকাজ, এমনকি ফুটবল বা জুজুৎসুর মতো খেলাধুলাতেও সমানভাবে উৎসাহিত করা হতো, যাতে শারীরিক বিকাশটা ঠিকমতো হয়। এর পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা আর সাহিত্য চর্চার মতো সুকুমার বৃত্তির অনুশীলনও ছিল একেবারে বাধ্যতামূলক। ভেবে দেখুন, প্রকৃতির কাছাকাছি থেকে এই সার্বিক বিকাশই কিন্তু শিক্ষার্থীদের মনের সব সংকীর্ণতা দূর করে তাদের বিশ্ব মানবিকতার দিকে এগিয়ে নিয়ে যেত। আমাদের শেষ পর্ব, পর্ব 5, চেতনার উদযাপন। কিভাবে তার এই দর্শন আজকের দিনের জন্মবার্ষিকী উদযাপনের সাথে জড়িয়ে আছে, চলুন সেটাই দেখি। শান্তিনিকেতনে আজও 25শে বৈশাখের সকালটা শুরু হয় অদ্ভুত এক প্রশান্তিময় প্রাকৃতিক পরিবেশে। একেবারে ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে সমবেত কণ্ঠে গাওয়া হয় বৈতালিক। মজার ব্যাপার হল, অন্যান্য উৎসবের সকালে সানাই বাজানোর রেওয়াজ থাকলেও এই বিশেষ দিনটিতে ভোর 5:30টায় উদয়ন গৃহ থেকে সম্প্রচারিত হয় খোদ কবির নিজের কণ্ঠ, অর্থাৎ কবিকণ্ঠ। এরপর উপাসনা আর মাধবী বিতানে মূল অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির সাথে একাত্ম হয়েই পালিত হয় এই বিশেষ দিনটি। আর এই উদযাপন তো এখন শুধু শান্তিনিকেতনেই আটকে নেই, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। 2026 সালে পালিত হবে কবিগুরুর 165তম জন্মবার্ষিকী। এবারের প্রতিপাদ্যটা খেয়াল করুন, শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। কবি স্মৃতিবিজড়িত শিলাইদহ, পতিশর, শাহজাদপুর আর দক্ষিণ দিহিতে বিশাল পরিসরে উৎসবের আয়োজন করা হয়। ছায়ানটের মতো সংগঠনগুলো দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব করে থাকে। এই উদযাপন আসলে নিছক কোনো জন্মদিনের পার্টি নয়, বরং এটা বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি আর মানবতার এক বিশাল মিলন মেলা। তাহলে দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমরা আজ এই যে চারকোনা স্ক্রিন আর কংক্রিটের বদ্ধ ঘরে বসে শিক্ষা নিচ্ছি, তাতে কি শিক্ষার সেই আদিম অকৃত্রিম আনন্দটা আমরা হারিয়ে ফেলছি? রবীন্দ্রনাথ যে স্বাধীন চিন্তা আর প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য সংযোগের কথা বলে গেছেন, এই অতি নগরায়িত যুগে তা কি সত্যি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল? এই প্রশ্নটা একটু ভেবে দেখার অনুরোধ রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তথ্য আর দর্শনের এই মিশেল আমাদের সবাইকে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেবে।